আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে মুখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু। জানিয়ে দেব অপ্রতিরোধ্য রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। জানিয়ে দেব লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এরপরে জানিয়ে দেব হিজবুল্লাহ সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে চলছে বর্বর হামলা। সর্বশেষ জানিয়ে দেব সরকার পতনের ডাক ইমরান খানের গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু। ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় যেন নেই। আজ ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে ছোড়া রকেটে বৃষ্টির মতো পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় 30টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে 250 শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টা করার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনীর ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলার নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনা। এদিকে সেই অপ্রতিরোধ্য রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। ইউক্রেনের দিনিপ্রো শহরে গত বৃহস্পতিবার হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছেন। হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায় যা 3 ঘন্টা ধরে চলতে থাকে। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর বৈশিষ্ট্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। সেদিন হামলায় কয়েক ঘন্টা পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে এক ভাষণে জানিয়েছেন রাশিয়ার একটি নতুন মধ্যবর্তী পাল্লার কনভেনশনাল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে, যার কোড নেম ওরেশনিক। এটির গতি ছিল শব্দের চেয়ে 10 গুণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে, যা প্রতিহত করার কোনো উপায়ই নেই। ভয়ানক এই অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখেছে ইউক্রেন। ইউক্রেনের বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা এবং অস্ত্রশস্ত্র উৎপাদনের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেছেন। একই সঙ্গে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর উপায় খুঁজছেন ইউক্রেনের তদন্ত কর্মকর্তারা। যেখানে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পরীক্ষা করেছেন সেখানে গতকাল রবিবার অল্প কয়েকজন সাংবাদিকের প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই দলে রয়টার্সের একজন সাংবাদিকও ছিলেন। নিরাপত্তার খাতিরে সাংবাদিকদের সেই স্থানে নাম প্রকাশ না করতে বলা হয়েছে। ইউক্রেনের 2 জন বিশেষজ্ঞ সতর্কতার সাথে সাংবাদিকদের ওরেশনিক বিষয়ে অল্প কিছু তথ্য দিয়েছেন। তারা সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নিতে রাজি হয়নি, এমনকি নিজেদের পূর্ণ নাম প্রকাশ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলেছেন সেটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এবং এর আঘাতে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় 13,000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে আসে, নিপ্রতে আঘাত হানে। এই বিশেষজ্ঞদের একজন ইভান, তিনি বলেছেন এটি প্রাথমিক পরীক্ষার ফলাফল, আর সুনির্দিষ্ট কিছু বলার জন্য সময় ও ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে যত্ন সহকারে পরীক্ষা করা প্রয়োজন। এদিকে সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিন রুশ সংবাদ মাধ্যম ইজভেস্টিয়াকে বলেছেন ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করার ক্ষমতা রাখে। তিনি আরও বলেছেন এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে। রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিইও এবং প্রতিষ্ঠাতা জাস্টিন কাম্প বিবিসি ভেরিফাইডকে জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল।
লেবাননে অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার এই চুক্তিতে নীতিগত সম্মত হয়েছে ইসরায়েল। আজ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রণীত এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে কাজ শুরু করেছেন। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম কান ও ওয়াইনেট এবং হারেটস জানিয়েছে, ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। কিছু বিষয় এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে। জেরুজালেমে প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। মূল নীতিগুলোকে অনুমোদন করেছে সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে। বিষয়টি লেবাননকে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনা করছে এবং প্রতিক্রিয়া জানিয়েছে। বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে চলছে হামলা। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত 24 ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে 34টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। লেবাননে হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিবাদী শাসক গোষ্ঠী দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননে ইসলামী প্রতিরোধকামী গোষ্ঠীটির অভিযান ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর উপর হামলা চালানোর জন্য। পার্স টুডের খবর অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর একটি বিবৃতিতে ঘোষণা করছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর শারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইয়াম এর দক্ষিণে আল আমরা ক্রসিংয়ে ইহুদিবাদী সৈন্যদের সমাবেশকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে সরকার পতনের ডাক দিচ্ছে ইমরান খান। গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশের পথ ধরে পাকিস্তানে চলছে গণ অভ্যুত্থান। জেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ 4 দফা দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নেমেছে তেহরিক এ ইনসাফ পিটিআই সমর্থকরা। গুঞ্জন উঠেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশ থেকে দেশটিতে সরকার পতনের অভ্যুত্থান হতে পারে। এই বিক্ষোভ নিয়ে আবারও চরম অনিশ্চয়তায় পড়ছে পাকিস্তানের রাজনীতি। অনেকেই বলছেন, ইমরান খানের হুমকি ও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সুতোয় ঝুলছে শাহবাজ শরীফের ভাগ্য। ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়েও দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এদিকে জেলে বসে পাকিস্তানের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের ডাক দিয়েছে ইমরান খান, যাকে শেষ ডাক বলেও আখ্যায়িত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গাড়ি বহর নিয়ে কর্মী সমর্থকদের ছুটে যেতে দেখা যায়। নির্বাচনী ম্যান্ডেট চুরি, বেআইনি গ্রেফতার এবং সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইমরান খান। 2023 সালের আগস্টে ইমরান খানকে গ্রেফতারের পর থেকে তার দল তার মুক্তি এবং 8ই ফেব্রুয়ারি নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবার দেশবাসীকে অবৈধ নির্বাচন ও সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য চূড়ান্ত ডাক দিয়েছেন ইমরান খান। তার ডাকে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে পিটিআই।